কি বস তাহলে তৈরি তো? গত কয়েকদিন ধরে আমি কমেন্ট পাচ্ছিলাম ভিভো T4X কে নিয়ে রিভিউ করার জন্য। দেরি হলো কারণ এই ফোনটা টেস্টিং চলছিল। যাই হোক, আজকে ফোনটাকে নিয়ে খুল্লা কথা বলার নেই, কোনো রকম দেরি করব না। প্রথমেই যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, 14,000 রুপির প্রাইস পয়েন্ট অনুসারে ফোনটা কিন্তু যথেষ্ট দেখতে ভালো। আর অফারে এটা 13,000 রুপিতে আপনি 6GB 128GBও কিনতে পারবেন। যাই হোক, ফোনটা দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আর ফোনটায় 6500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা, 205 গ্রামের আশেপাশে ওজন। ক্যামেরা মডিউলটা একটু অন্যরকম করা হয়েছে, পেছনে ফ্রস্টেড একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অত আসছে না। আর ফোনটা কভার ছাড়াও কোনো রকম স্লিপারি নয়, অর্থাৎ কমফোর্টেবলি ইউজ করা যাচ্ছে। আর কভারের কথা যখন চলেই এলো, বলে দিই বক্সে আপনি কভার তো পেয়ে যাবেনই, এর সঙ্গে সঙ্গে চার্জার, ডাটা কেবল সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম পারফেক্ট। কিন্তু এর ডিজাইনে ওপরের দিকে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। আর ফোনটায় ডুয়েল সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, কোনো রকম মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। 3.5mm হেডফোন জ্যাকও নেই। যাই হোক, এই ফোনটায় মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ হাত থেকে পড়ে টড়ে গেলে ফোনটা একটু প্রোটেক্ট থাকবে। কিন্তু আমি পার্সোনালি কখনোই বলবো না আপনি হাত থেকে ফেলে দিয়ে টেস্ট করুন, পয়সা দিয়ে কেনা ভাই, বুকে এসে লাগবে যদি ভেঙে টেঙে যায়, খারাপ হয়ে যায়। যাই হোক, এর পাশাপাশি এখানে IP64 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলের ছিটে, এমন নয় যে আপনি জলে চুপিয়ে দেবেন, তাহলেও ফোনটা কিন্তু প্রোটেক্ট থাকছে। আর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে ভিভোর এই ফোনটায় কিন্তু একটা ইউনিক জিনিস রয়েছে। এখানে একটা ডাইনামিক লাইট অপশন দেওয়া হয়েছে, এটা নোটিফিকেশন লাইটের মতো কাজ করছে। চার্জিং এর সময় নোটিফিকেশন বা কল এলে ব্লিঙ্ক করবে। আর এই যে এলইডিটা, সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সো এই জিনিসটা যথেষ্ট হেল্পফুল লেগেছে। আর হ্যাঁ, পাশাপাশি সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। ডিজাইন নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই। ওভারঅল আপনাদের ফিডব্যাকটা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। যাই হোক, এবার যদি সরাসরি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে 6.72 ইঞ্চির একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে না থাকলেও কালারটা কিন্তু যথেষ্ট পাঞ্চি আসছিল। আমরা ইউটিউবে 4K HDR এর সাপোর্ট পেয়েছি, আর কোনো রকম ল্যাগ ছাড়াই কিন্তু এখানে ইউটিউবে 4K HDR ভিডিও সাপোর্ট করছে। আমরা 30-35 হাজার টাকার ফোনেও ল্যাগ দেখেছি বস, এটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক কিছু দেবে। যাই হোক, এর পাশাপাশি ডুয়েল স্টুডিও স্পিকার যেটা রয়েছে, সেটা কোয়ালিটি যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিবল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকলে বেটার হতো। তা সত্ত্বেও 1150 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো রকম ইস্যু হবে না। আর বেজেল আর চিনের কথা বলতে গেলে নিচের চিনটা একটু এভারেজ লেগেছে, বাদ বাকি ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজের জায়গা নেই। আর এই ফোনটা আপনারা বারবার শুনে এসেছেন পারফরমেন্সের দিক থেকে নাকি 1 নম্বর। হ্যাঁ, সত্যি পারফরমেন্সের দিক থেকে ধামাকা করেছে, কারণ এখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা 30,000 টাকার স্মার্টফোনেও UFS 2.2 পাচ্ছিলাম বলে অভিযোগ করছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই স্মার্টফোনটায় 3.1, আর সেটা পারফরমেন্সের যথেষ্ট প্রমাণ করছে। কারণ আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করছিলাম ডেলি লাইফে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া হোক, নেট ব্যাঙ্কিং হোক, কলিং অ্যাপ্লিকেশন হোক, সেগুলো যথেষ্ট স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ পাইনি, ল্যাগ পাইনি, এমনকি যে ইউআইটা সেটাও যথেষ্ট স্মুথলি কাজ করছিল। এখানে র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, ফলে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাশাপাশি রেখে সাইমালটেনিয়াসলি ইউজ করা যাচ্ছিল। কিন্তু হ্যাঁ, আমরা যখন গেমিং চেক করতে গেলাম, BGMI খেলা যাচ্ছে 60 FPS-এ, কোনো রকম অসুবিধা হচ্ছে না, এমনকি ফ্রেম ড্রপও হচ্ছে না। কিন্তু খেলার জন্য না একটা হ্যাপটিক দরকার হয়। এই ফোনটার হ্যাপটিক আমার সামান্য এভারেজ লেগেছে, তবে হ্যাপটিক আছে কিন্তু সেটার ফিল অতটা আসছে না। কিন্তু হ্যাঁ, এই প্রাইস পয়েন্টটাও তো মাথায় রাখতে হবে। আমরা এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার কি আশা করতে পারি? পারফরমেন্স নিয়েও যে খুব একটা কমপ্লেন করবো এটা আমি বলতে পারছি না। আর আমাদেরকে নিয়ে যদি আপনার কোনো কমপ্লেন না থাকে, তাহলে লাইক করে দিতে পারেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে এই ভিডিওটা আরও একটু লোকের কাছে পৌঁছে যায়। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখতে পারেন। যাই হোক, এটা কিন্তু কোনো রকম স্পন্সার ভিডিও না, আমি যে এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের সাথে বলার চেষ্টা করছি। আর ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন, তাহলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি বেশ কিছু জায়গায় কমপ্লেনও করছি। আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, FunTouch OS 15-এর কাস্টমাইজেশন রয়েছে, বেশ ভালো ব্যাপার। 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে, সেটাও খুব ভালো কথা। কিন্তু যেটা একেবারেই ভালো কথা নয়, হট অ্যাপস, হট গেমস কিন্তু প্রি ইনস্টলড আছে, আপনি অফ করে নিতে পারেন। 2-1টা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনও রয়েছে, 7-8টা মতো, 2-1টা নয়, সেটাকে আপনি আনইনস্টল করে নিলে একদম ক্লিয়ার একটা ইন্টারফেস পাওয়া যাচ্ছে। আর
যে ইউআইটা সেটা কিন্তু যথেষ্ট ফিচার রিচ, বিভিন্ন ধরনের ফিচার অ্যাভেলেবেল রয়েছে, এআই ফিচার রয়েছে। গ্যালারির ভেতরে আপনি এআই এনহ্যান্সার অপশান পেয়ে যাবেন, অর্থাৎ ছবিটা এডিট করে এনহ্যান্স করে দেবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার অপশান রয়েছে, ব্যাকগ্রাউন্ড থেকে পিপল মানে মানুষজন মুছে দেওয়ার অপশান রয়েছে। এই অপশানগুলো কিন্তু আদপে কাজে আসছে। বিভিন্ন ধরনের ফিল্টার এফেক্ট, লাইটিং এফেক্ট, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই যে ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স, এটা কিন্তু বস ডেইলি লাইফে ম্যাটার করে। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি এত যে টেস্টিং করছিলাম, ফোনটা একেবারের জন্যও আমার হাতে মাথা গরম করেনি। প্রথম দিকে একটু তাড়াতাড়ি হিট গেন হয় ঠিকই, যেহেতু গরমকাল, কিন্তু পরের দিকে একদম টেম্পারেচার ঠিকঠাক রাখতে পারে। পরের দিকে গিয়ে আর টেম্পারেচার তেমন বেড়ে যায় না। 6500 mAh ব্যাটারি রয়েছে। সো একদম ব্যাটারি পাওয়ার ব্যাক একটা বলা যায়। মোটামুটি 9 ঘন্টার উপরে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়ে গেছি, মানে সারাদিন ইউজ করার পর ব্যাটারি পোড়াচ্ছেই না, এরকম একটা অবস্থা। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি যেটা প্রবলেম, এখানে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জের সুবিধা আছে ঠিকই, কিন্তু সেই যে চার্জারটা এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 35-40 মিনিট একটু লাগিয়ে দিচ্ছে। তো একটু ওয়েট করে নিলে মোটামুটি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনার জন্য নিশ্চিন্ত। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো T4X। এখনো পর্যন্ত ফোনটাকে কেমন লাগছে? যাই হোক, এখনো পর্যন্ত ফোনটা ক্যামেরা সেকশন নিয়ে কোনো কথা বলা হয়নি। 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, ওটা নিয়ে কথা বলার দরকার নেই। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। যাই হোক, 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, সেটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো ছবি তুলছে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে প্রবলেম হচ্ছে পোর্ট্রেট মোডে আপনি 2x এ ছবি তুলতে পারবেন না, অর্থাৎ পোর্ট্রেটে 1x এই ছবি তুলতে হবে। ছবির যে ক্লিয়ারিটি, শার্পনেস যথেষ্ট ভালো ছিল, এজ টু এজ ডিটেকশনও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল, এক্সপোজার কন্ট্রোলও। কিন্তু যখন আমি নর্মাল ফটো তুলছি 2x মোডে না, তখন এক্সপোজার ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে না। আর তখন না একটু প্রবলেম হচ্ছে। হতে পারে এটা একটা ইউআই এর বাগ, পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে। আর যদি সেটা যায়, তাহলে অবশ্যই আমি আপডেট দিয়ে সেটা জানিয়ে দেবো। ওভারঅল আমি বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রাইস পয়েন্ট অনুসারে যথেষ্ট ভালো ক্যামেরা আউটপুট প্রোভাইড করছে। আর ক্যামেরাতে ফিচার বলতে নাইট মোড, বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো দিয়ে ছবি তুলে না, ছবির কোয়ালিটি আপনিই এনহ্যান্স হয়ে যাচ্ছে। আর ভিডিও ক্যামেরার কথা বলতে গেলে কোনো রকম ওআইএস নেই ঠিকই, এখানে 4K 30 FPS আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু একটু আমার জিটারই লেগেছে। কিন্তু 1080p 30 FPS আপনি বেশ ভালো ভিডিও করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরাতেও 1080p 30 FPS সাপোর্ট রয়েছে। ওভারঅল ক্যামেরা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। সো আপনারা ছবিগুলো দেখে অবশ্যই একটা ধারণা করতে পারছেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও যথেষ্ট শার্পনেসের সাথে ছবি তুলতে পারছিল, কিন্তু লো লাইটে সেলফি ক্যামেরা একটু আদা মাখিয়ে দিচ্ছে, একটু ফর্সা করে দিচ্ছে। তবে যারা এই ধরনের ছবি পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই বেটার। সো এবার সবশেষে কনক্লুশন পার্টে আসার পালা। ভিভো এই স্মার্টফোনটাকে একদম কম্প্যাক্ট একটা পাওয়ার হাউস বানানোর চেষ্টা করেছে। 6500 mAh ব্যাটারি, যারা অনেকক্ষণ ধরে বাইরে থাকেন, বিভিন্ন ধরনের কাজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এদের কিন্তু একটা স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফের দরকার হয়, তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস। আর তার পাশাপাশি এটা একদম বেস্ট পারফরমেন্স অফার করছে, পারফরমেন্স নিয়ে তো কোনো কথা বলার নেই। আর ওভারঅল অলরাউন্ডার ক্যামেরা স্মার্টফোন হিসেবেও এই স্মার্টফোনটাকে ধরা যায়। তবে হ্যাঁ, কয়েকটা উইক পয়েন্ট বলতে আমি যেটা বললাম, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, সেলফি ক্যামেরাটা আর একটু বেটার হতে পারতো। আর হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে দু একটা স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে যেখানে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়, রিয়েলমি P1, স্যামসাং M35, CMF Phone 1। সো ওভারঅল কিন্তু সেখানে আবার 6500 mAh ব্যাটারি পাবেন না। এবার আপনাদের ডিসিশন নিতে হবে, আপনারা যেটা আপনার প্রায়োরিটি বুঝে ঠিক করবেন সেটাই বেটার। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।